সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ভিডিও দেখছেন এবং আপনারা আপনাদের শিল্পী জীবনে বা ছবি আঁকার জগতে সেই বিষয়গুলো কাজে লাগাচ্ছেন। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা যদি একবার আপনি বুঝে যান, আপনার ছবি আঁকা তো 100 ভাগ বদলে যাবে। আপনি ছবি এঁকে অন্যান্য মানুষদের প্রভাবিত করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে ছবি আঁকার প্রচুর ডার্ক সাইকোলজি গুলো নিয়ে কথা বলি, ছবি আঁকার দর্শন নিয়ে কথা বলি। আমি কেবলমাত্র ছবি আঁকা শেখাই না, ছবি আঁকার সাথে তার সাইকোলজিটাও শিখিয়ে দিই। সেই জন্য সবাইকে বলবো যে যে ভিডিওটা এখন আপনাদের সামনে এসছে সেটা যদি স্কিপ করে চলে যান তাহলে ছবি আঁকা সম্পর্কে এমন অনেক জিনিস মিস করে যাবেন যেটা হয়তো আপনার ছবি আঁকার জগৎটাকে বদলে দিতে পারতো। তাই জন্য সবাইকে বলছি, শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, টোটাল ভিডিওটা যদি দেখেন, আপনার আজকে এখন যে ছবিটা আঁকছেন এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আর আপনি সেইভাবে ছবি আঁকবেন না, এর থেকে অনেক বেটার মাত্রায় আপনি ছবি আঁকতে শুরু করবেন, তা আপনি যে লেভেলেই থাকুন না কেন। চলুন আজকের ভিডিওটা নিয়ে একটু কথা বলি। আমরা ডিটেল আলোচনা করব। আজ যে বক্তব্য আমি তুলে ধরবো ছবি আঁকার বিষয় নিয়ে সেটা হলো যে ছবি আমাদের মনের ওপর কি প্রভাব বিস্তার করে বা কি প্রভাব বিস্তার করতে পারে। একজন শিল্পী কি ইচ্ছাকৃতই এমন কিছু বিষয় যোগ করে দেয় ছবির মধ্যে যেটা দেখে আমরা ছবির প্রতি আকৃষ্ট হই? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এর পেছনে রয়েছে এক ডার্ক সাইকোলজি। কারণ কি, একজন শিল্পী যারা নাম করে, যে সমস্ত শিল্পীরা খ্যাতি অর্জন করে, তারা এই সাইকোলজিটা বোঝে। তারা জানে যে আমি এমন কি কাজ করব যেটার দ্বারা আমার ছবিটা সম্পূর্ণভাবে যত দর্শক আছে তাদের সবাইকে নিজের দিকে আকর্ষণ করবে বা আকৃষ্ট করবে। এই যে পলিসি বা এই যে টেকনিক, এটা যদি আপনি বুঝে যান, আপনার ছবি আঁকা 100 ভাগ বদলে যাবে। সেই জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এখানে ইন ডিটেল আলোচনা করেছি একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি কিভাবে তার অ্যাডের দ্বারা মানুষকে প্রভাবিত করে, একটা সিনেমার প্রোডিউসার বা সিনেমার ডাইরেক্টর কিভাবে একটা সিনেমার ফিল্ম বা পোস্টার মেকিং এর দ্বারা মানুষকে প্রভাবিত করে, একজন চিত্রশিল্পী তার কর্মের দ্বারা বা তার সৃষ্ট কাজের দ্বারা কিভাবে প্রভাবিত করে দর্শককে। সমস্ত কিছু নিয়ে ডিটেইলড আলোচনা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। চলুন আমার সাথে সেই যাত্রায় আমরা একসাথে পা বাড়াই এবং এই যাত্রা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এখানে এমন কিছু বিষয় ছবি আঁকা সম্পর্কিত নিয়ে আসি যা আপনাদের ছবি আঁকা সম্পূর্ণ বদলে দিতে পারে। দেখতে থাকুন। আর যদি মনে করেন আমার কাছে আর্ট ক্লাস শিখবেন বা আর্ট ক্লাস করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন। উইথইন 3 ইয়ার্স আপনার ছবি আঁকা সম্পূর্ণ বদলে দিতে পারবো, এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি। চলুন দেখতে থাকুন। আপনি কি কখনো এমন কোনো ছবি দেখেছেন যেটা দেখার পর আপনার অদ্ভুত লাগতে শুরু করেছে? কিন্তু ছবি কেন এত শান্তি দেয়? আবার কিছু ছবি দেখলেই বুকের ভিতর অস্বস্তি শুরু হয় কেন? কিন্তু প্রশ্ন হলো, একটা নিঃশব্দ ছবি কিভাবে মানুষের মনের ভিতরে ঢুকে যায়? আজকের ভিডিওতে আমরা জানবো পেইন্টিং কিভাবে মানুষের অনুভূতি, চিন্তা ভাবনা, এমনকি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে। আর জানবো শিল্পকলার পিছনে লুকিয়ে থাকা কিছু ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক কৌশল যা পৃথিবীর বড় বড় শিল্পী, বিজ্ঞাপন সংস্থা, চলচ্চিত্র নির্মাতারা ব্যবহার করে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি বুঝতে পারবেন আপনি হয়তো প্রতিদিনই ছবির মাধ্যমে অজান্তে প্রভাবিত হচ্ছেন। প্রথম পর্বে আমরা জানবো মানুষের মস্তিষ্ক ছবির প্রতি এত দুর্বল কেন। মানুষ শব্দের আগেই ছবি বুঝতে শিখেছিল। হাজার হাজার বছর আগে যখন ভাষা ছিল না, তখন গুহার দেয়ালে আঁকা ছবির মাধ্যমে মানুষ নিজের ভাব প্রকাশ করত। আমাদের মস্তিষ্ক আজও ছবিকে শব্দের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিতে পারে। একটি ছবি চোখে পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের মস্তিষ্ক সেটার অর্থ খুঁজতে শুরু করে। এই কারণেই একটি শক্তিশালী ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। কারণ আমরা শব্দকে বিশ্লেষণ করি কিন্তু ছবিকে
অনুভব করি। আর মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারলে তার চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দ্বিতীয় পর্বে আমরা জানব রঙের মনস্তত্ত্ব সম্পর্কে। একজন শিল্পী শুধু ছবি আঁকেন না, তিনি মানুষের অনুভূতিও তৈরি করেন। লাল রং কেন রাগ, বিপদ বা উত্তেজনার সৃষ্টি করে জানেন? কারণ আমাদের মস্তিষ্ক লাল রংকে রক্ত ও বিপদের সাথে যুক্ত করে। নীল রং শান্তি দেয়, কারণ এটি আকাশ ও পানির রং। কালো রং রহস্য, ক্ষমতা ও ভয়ের অনুভূতি তৈরি করে। এই কারণেই ভয়ের সিনেমায় পোস্টারে গাঢ় রঙের বেশি ব্যবহার করা হয়ে থাকে। আবার বিলাসবহুল ব্র্যান্ডগুলো কালো ও সোনালী রং ব্যবহার করে, কারণ এগুলো মানুষের মনে ক্ষমতা ও উচ্চ মর্যাদার অনুভূতি তৈরি করে। একজন শিল্পী শুধু রঙের মাধ্যমেই আপনার মনের অবস্থা বদলে দিতে পারেন। মানে আপনি বুঝে ওঠার আগেই আপনার অনুভূতি বদলাতে শুরু করে। তৃতীয় অধ্যায়ে আমরা জানব চোখকে প্রতারণা করার গোপন কৌশল। অনেক শিল্পী এমন কিছু কৌশল ব্যবহার করেন যা সরাসরি মানুষের চোখ ও মনকে প্রভাবিত করতে পারে। কিছু ছবিকে এমনভাবে আলো, ছায়া ও রেখার দ্বারা ব্যবহার করা হয় যাতে আপনার চোখে বাধ্য হয় ছবির নির্দিষ্ট অংশে তাকাতে। এটাকে বলা হয় ভিজুয়াল ম্যানিপুলেশন। যদি কোনো ছবির চরিত্র সরাসরি দর্শকের দিকে তাকিয়ে থাকে, তাহলে মানুষের মস্তিষ্ক তার সাথে অজান্তেই আবেগগত সম্পর্ক তৈরি করতে থাকে। এই কারণেই কিছু প্রতিকৃতি এত জীবন্ত মনে হয়, আবার কিছু ছবি ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রেখে দেওয়া হয়, কারণ মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ জিনিস সম্পূর্ণ করতে পছন্দ করে। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় গেস্টাল্ট সাইকোলজি। মানে শিল্পী আপনার মস্তিষ্ককে কাজ করাচ্ছেন আর আপনি সেটা টেরও পাচ্ছেন না। চতুর্থ অধ্যায়ে আমরা জানবো কিছু ছবি দেখলে অস্বস্তি লাগে কেন। আপনি কি কখনো এমন কোনো ছবি দেখেছেন যেটা দেখে অকারণে ভয় বা অশান্তি লাগছে? এর পিছনেও মনোবিজ্ঞান কাজ করছে। মানুষের মস্তিষ্ক স্বাভাবিক ও সামঞ্জস্যপূর্ণ মুখ দেখতে পছন্দ করে। যখন কোনো ছবির মুখ অস্বাভাবিক হয়, চোখের অবস্থান অদ্ভুত হয় অথবা হাসি অস্বাভাবিক লাগে, তখন মানুষের মস্তিষ্ক বিপদের সংকেত পাঠায়। এটাকে বলা হয় অ্যানকানি ভ্যালি এফেক্ট। ভয়ের ছবি আঁকায় শিল্পীরা ইচ্ছাকৃতভাবেই এই কৌশল ব্যবহার করে থাকেন। ফাঁকা চোখ, বিকৃত মুখ, অস্বাভাবিক হাসি, এইগুলি এইসব আমাদের অবচেতন মনে ভয়ের অনুভূতি তৈরি করে। মানে একটি ছবি আপনার শরীরে ভয়ের প্রতিক্রিয়াও তৈরি করতে পারে। পঞ্চম অধ্যায়ে আমরা জানবো শিল্পকলা কিভাবে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে। ইতিহাসে শিল্পকলা শুধু বিনোদনের জন্য ব্যবহার হয়নি, এটা ছিল ক্ষমতার অস্ত্র। রাজারা নিজেদের ছবি এমনভাবে আঁকতেন যাতে তারা দেবতার মতো শক্তিশালী দেখায়। যুদ্ধের সময় পোস্টার বা চিত্রকর্ম ব্যবহার করা হতো মানুষের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য, কারণ শাসকরা জানতো মানুষ যুক্তির চেয়ে অনুভূতির দ্বারা বেশি প্রভাবিত হয়। আজও বিজ্ঞাপনে এমন কৌশল ব্যবহার করা হয়, খাবারের বিজ্ঞাপনে এমনভাবে আলো, রং ব্যবহার করা হয় যাতে আপনার ক্ষুধা বেড়ে যায়। আপনি ভাবছেন আপনি নিজের ইচ্ছায় কিছু কিনছেন, কিন্তু অনেক সময় আপনার ইচ্ছাটাই তৈরি করে দেয়া হয়। ষষ্ঠ অধ্যায়ে আমরা জানবো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির মানসিক প্রভাব। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই মনস্তত্ত্ব কাজ করে। অনেক সময় ছবি ইচ্ছাকৃতভাবে এমনভাবে সম্পাদনা করা হয় যাতে জীবনকে নিখুঁত মনে হয়। ফলে মানুষ নিজেদের জীবনকে অন্যদের তুলনায় খারাপ ভাবতে শুরু করে। কিছু নান্দনিক ছবি মানুষকে বিষণ্ণ করে তোলে, কারণ মানুষের মস্তিষ্ক তুলনা করতে শুরু করে। আজ শিল্পকলা শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নেই, এটা মোবাইলের পর্দাতেও চলে এসেছে। আপনি কি দেখবেন, কি অনুভব করবেন, এমনকি কি চাইবেন,
সবকিছুই ধীরে ধীরে ছবির মাধ্যমে প্রভাবিত হচ্ছে। উপসংহার অর্থাৎ শেষ পর্বে আমরা জানবো, তাহলে আজ বুঝতেই পারলেন পেন্টিং শুধু একটি তুলির কাজ নয়, এটা মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করার একটা শক্তিশালী মাধ্যম। একটি ছবি আপনাকে আনন্দ দিতে পারে, ভয় দেখাতে পারে, দুঃখ দিতে পারে, এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো অনেক সময় আমরা বুঝতেই পারি না কখন আমাদের মনকে প্রভাবিত করা হচ্ছে। এমন আরো আর্টের বিষয় মনস্তাত্ত্বিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মন্তব্য করে জানান কোন ছবি বা পেন্টিং দেখে আপনার সবচেয়ে অদ্ভুত অনুভূতি হয়েছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুধু ছবি দেখবেন না, বোঝার চেষ্টা করুন ছবিটি আপনার মনে কি প্রভাব বিস্তার করছে। ভিডিওটি ভালো লাগলে সবারই সাথে শেয়ার করে দিন। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।